আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে দুর্নীতির যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে রীতিমতো সুনামি শুরু হয়েছে। যারা ধরা পড়েছেন তারা রীতিমতো দৌড়ের উপর আছেন, বেশিরভাগ পালিয়েছেন, আর অনেকে পালানোর মতো একটা ভাব করছেন। এবং এ সকল দুর্নীতিবাজ যারা ধরা পড়েছেন এরা বেশিরভাগই তাদের অর্থ এবং বিত্ত, যে কজন ধরা পড়েছেন কারোর অর্থের পরিমাণ হাজার কোটি টাকার নিচে নয়। সবারই কিন্তু হাতে ঘা লেগেছে এবং টান পড়েছে। অনেকে ধরা পড়েছেন, অনেকে ধরা পড়ার ভয়ে আছেন, এবং অনেকে আগের মতো ঘুষ পাচ্ছেন না, বিকজ অর্থনীতি ফোকলা হয়ে গিয়েছে। ফলে দুর্নীতিবাজদের মধ্যে রীতিমতো মড়ক লেগেছে, মহামারী লেগেছে, এবং সেই মহামারীর কবলে পড়ে আমাদের রাজনীতিবিদ যারা এই দুর্নীতিবাজের উপর ভর করে রাষ্ট্র চালাতেন, দেশ চালাতেন, তাদের মধ্যেও এক ধরনের মর্মবেদনা শুরু হয়েছে। আমি ঠিক তাদেরকে মরণ কান্না বলবো না, মর্মবেদনা। আর কতদিন পরে এভাবে যদি এই মর্মবেদনা, হৃদয়ের যে ফ্রাস্ট্রেশন, এটি দীর্ঘায়িত হতে থাকে, তবে তারাও একসময় মরণ কান্না শুরু করবে দুর্নীতিবাজদের মতো করেই। এখন আপনি দেখবেন যে এই যে কোটা বিরোধী আন্দোলন চলছে, এখানে পুলিশের রিয়াকশন, সরকারি কর্মকর্তাদের রিয়াকশন, এমনকি জনগণের যে রিয়াকশন, এটি অনেক পরিশীলিত, অনেক মার্জিত। একই সঙ্গে যারা আন্দোলন করছেন তাদেরও ভাষা, বাচনভঙ্গি এবং তাদের কথাবার্তা এবং তাদের যে টেকনিক, সেইগুলোর মধ্যেও কিন্তু মানবিকতা আছে, মেধা আছে, মননশীলতা আছে। তো কাজেই দুর্নীতির যখন খুব জয় জয়কার হয়, ওর প্রথম মড়কটি লাগে হলো মাথায়, মস্তিষ্কে। মানুষের মধ্যে যখন দুর্নীতি করার আগ্রহ জাগে, তখন তার বুদ্ধি শুদ্ধি লোপ পায়। দ্বিতীয়ত, যারা এই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাদের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক তৈরি হয়, এবং তারও চিন্তা শক্তি, সাহস, মানে মস্তিষ্কের মধ্যে তার চিন্তা করার যে ক্ষমতা, মস্তিষ্কের মধ্যে সাহস বা উদ্দীপনা তৈরি করার যে সকল উপকরণ রয়েছে, সবগুলোতে রীতিমতো ধস হয়। ফলে এরকম একটি জটিল সমাজ, যেখানে দুর্নীতি চলে, দুর্নীতি হয় এবং দুর্নীতির রাজত্ব চলে, সেখানে সৃষ্টিশীলতা বলতে কিছু থাকে না। ভালো কোনো গান রচনা হয় না, কবিতা রচনা হয় না, ভালো কোনো পরিকল্পনা হয় না, এবং এখানে সবাই শুধুমাত্র দিনের চাইতে রাতকে বেশি পছন্দ করে এবং নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, শেয়ালের মতো। দেখেন তো। এবং এই দুর্নীতিবাজেরা এই টাকাগুলো বেশিরভাগই দেশের বাইরে নিয়ে গেছে, আর অনেকে জায়গায় সম্পত্তি করেছে, বাড়ি গাড়ি করেছে, অপব্যয় করেছে, জুয়া খেলেছে, ছেলে মেয়েদেরকে দিয়েছে। তো এদের সংখ্যা খুব অল্প, বেশিরভাগই কিন্তু দেশের বাইরে নিয়ে গেছে। এবং এই যে তাদের দুর্নীতির যে অঙ্ক, সেই অঙ্কটি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পুরো অর্থনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে। আর অর্থনীতিতে শূন্যতা তৈরি হওয়ার কারণে রাষ্ট্র পরিচালনায় যারা ক্ষমতাধর লোকজন ছিলেন, যারা এই রাষ্ট্রীয় অর্থের উপর ভিত্তি করে দাম্ভিকতা দেখাতেন, তারা রীতিমতো চুপসে গেছেন। আপনি যদি ধনী ব্যক্তি হন, আপনার ঘরে যখন অন্ন থাকবে না, পরনে বস্ত্র থাকবে না, ওর যে বেদনা, এটি দীর্ঘদিন যাবৎ যারা দরিদ্র, তাদের সেই বেদনার সঙ্গে তুলনা হয়। যা হোক, তো এই যে দুর্নীতিবাজদের যে উল্লম্ফন গত 15 বছর যাবৎ চলছিল, অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল তারাই দেশের হর্তাকর্তা, তারাই মন্ত্রী বানায়, এমপি বানায়, তারাই মানুষের মাথায়, ঘাড়ের উপর মাথা থাকবে কিনা শরীরে, এই সিদ্ধান্ত তারা নেয়। অর্থাৎ দণ্ড এবং মুন্ড, এই দুটোর অধিকার।
তাতে মনে হচ্ছে যে পাপের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। এর ফলে দুর্নীতিবাজদের দাপট এই মুহূর্তে বাংলাদেশে কোথাও নেই। এখন ঘুষ খেতে হলে আজকের দিন আমি যখন ভিডিও করছি 100 বার চিন্তা করতে হবে এবং 10 বার চারিদিকে তাকাতে হবে। এবং এর ফলে কি হলো, প্রশাসনের যারা ভালো ব্যক্তি, কর্তা ব্যক্তি এবং দীর্ঘদিন যাবৎ সৎ জীবন যাপন করেছেন এবং যাদের পরিবারে অনেকেই নিগৃহীত ছিলেন, অনেকের মনের মধ্যে হতাশা ছিল, তারা এই সময়টিতে হঠাৎ করে গা ঝাড়া দিয়ে উঠেছেন। সমাজে ট্রান্সপারেন্সি থাকে, তারপরে ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, আপনি দেখতে পারেন কি ঘটছে, জবাবদিহিতা থাকে, সততা থাকে, ন্যায়পরায়ণতা থাকে, তখন সবকিছুই দিবালোকের মতো স্পষ্ট হয় এবং মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়, উদ্ভাবনী ক্ষমতা তৈরি হয়। মানুষ বসে থাকতে পারে না, কাজ করতে চায়, দৌড় দেয় এবং সে উপকার করতে চায়, সে উদার হয়ে যায় এবং সে সকলের ভাই হয়ে যায়, সকলের অভিভাবক হয়ে যায়, সকলের বন্ধু হয়ে যায়, সামাজিক ভ্রাতৃত্ব তৈরি হয়ে যায়। তো সেই জিনিসটি এখন ধীরে হলেও আমাদের সমাজে শুরু হয়েছে। ভালো মানুষগুলো বের হয়ে আসা শুরু করেছেন, মানুষ গা ঝাড়া দিয়ে যাকে বলা হয় ভালো চিন্তা করার চেষ্টা করছেন, মানুষ স্বপ্ন দেখা শুরু করেছেন এবং এই যে দুর্নীতিবাজদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এটি আমি মনে করি আমাদের দেশের জন্য একটা বিরাট বরকতময় পরিস্থিতি তৈরি করবে অনাগত দিনে। ফোন করলেন এবং তিনি খুব বিনয়ের সঙ্গে বললেন যে স্যার, আমি 4-5 দিন যাবৎ আপনার কথা স্মরণ করছিলাম, আল্লাহ রহমত আপনি টেলিফোন করেছেন। তো আগে বলেন আপনি কেন ফোন করেছেন। আমি তখন বললাম যে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য, আপনি যখন পদে ছিলেন, ওই পদে ছিলেন, তখন আমি আপনাকে একটা অনুনয় করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম একটা জনদুর্ভোগ কমানোর জন্য একটা রাস্তা তৈরি করে দিতে। তো সেইটা আপনি বরাদ্দ দিয়েছিলেন, কাজটি শুরু হয়েছে। যাই হোক, তো আমি তখন তাকে বললাম যে আপনি আমাকে কেন খোঁজ করছিলেন। তখন তিনি বললেন যে স্যার, চারিদিকে এত দুর্নীতিবাজদের খবর ছাপা হচ্ছে, কিন্তু এই খবরের মধ্যে আমরা 2-4 জন যারা আছি, যারা এই দুর্নীতির সাম্রাজ্যের মধ্যে ন্যায়পরায়ণতা নিয়ে, সততা নিয়ে, সাহস নিয়ে কাজ করেছি, তাদের জীবনে হন তাহলে চারিদিকে পাকা ধান, সেই স্বর্ণালী পাকা ধান, বিশাল দিগন্ত জোড়া সেই ধান ক্ষেত, তার মধ্যে গ্রামে আপনার একটা সুন্দর বাড়ি আছে এবং সকালবেলা আপনি পূব আকাশে যখন ওরকম একটা সূর্য দেখতে পারবেন, লাল টকটকে একটা সূর্য, এবং সেই সূর্যের লাল রঙের সঙ্গে সোনালী ধানের যে একটা সম্মিলন হয়, ও দৃশ্য দেখলে আপনি যে বয়সেরই হন না কেন আপনার মন ভালো হয়ে যাবে, কাজ করতে ইচ্ছে করবে, বেঁচে থাকার আনন্দ পাবেন এবং আপনি শিশু হলে আপনার একটা দৌড় দিতে ইচ্ছা করবে। ঠিক একই অবস্থা কিন্তু গোধূলি লগ্নে বিকেলবেলাও হয়ে থাকে। আকাশ, বাতাস, জমিন একত্রে কাজ করে। তো সূর্যালোক, দিবালোক, এর চেয়ে সৌন্দর্যময়তা আর কোথাও নেই। তো যখন একটার জন্য আমাকে অনেক অর্থ খরচ করতে হয়েছে এবং প্রায় 2 মাস ধরে হাসপাতালে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে কাজকর্ম বাদ দিয়ে, এবং এখনো পর্যন্ত সে কিন্তু সুস্থ হয়ে ওঠেনি। তো তিনি যখন সেই কথাগুলো বলছিলেন, তখন আমার মানে তার জন্য খুব মায়া হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু গর্ব হচ্ছিল। আমি সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাব এবং তাকে নিয়ে একটা লেখা লিখব ইন ডিটেলস, যে কি আসলে হয়েছে। তো সেভাবে আমি এই দুজনের উদাহরণ দিলাম যে গত এই 2-3 দিনের মধ্যে আমার এই দুজনের সঙ্গে কথা হলো। এর বাইরে আমার আরো কিছু বন্ধু বান্ধব আছে যারা খুব বড় বড় পদে আছেন, এমনকি জেলাতে তিনি ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, অতিশয় সৎ,
অতিশয় সাহসী এবং কর্মক্ষেত্রে তার সেই যে সাহসিকতা পত্রপত্রিকায় এসেছে। তো তিনি আমাকে ফোন দিলেন, না আমি তাকে একটা ব্যাপারে ফোন দিলাম, এই কারণে ফোন দিলাম যে তিনি আমাকে একটা উপকার করেছিলেন। তো সেই উপকারটা আমলাতান্ত্রিক জটিলতা একটু দেরি হচ্ছিল, যেটা অতি সম্প্রতি হয়েছে। অর্থাৎ তাকে বলেছিলাম একটা রাস্তা করে দেওয়ার জন্য। তো অনেকদিন পরে, এটি জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি এখন সেই রাস্তার কাজটি শুরু হয়েছে। তো তাকে ধন্যবাদ দেওয়ার, জাতীয় রাজস্ব বোর্ডেও আছেন, খুবই বড় পদে আছেন। তো তাদের মধ্যে আমি এই সময়টিতে দেখেছি যে এক ধরনের স্পিরিট ফিরে এসেছে। সততার যে পুরস্কার আছে, কর্মদক্ষতার যে একটা যাকে বলে পুরস্কার আছে, এবং এখনো যে এই প্রশাসনের সব মানুষ পৌঁছে যায়নি, এটি এই সময়টিতে কিন্তু দেখা যাচ্ছে। এবং আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।